এত দেরি করলে? আর 5 মিনিট হলে তো আমি চলেই যেতাম। রাগ হচ্ছে? রাগ হয়নি, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। সরি, আসার আগে একটা কেস চলে এলো, বস বলল থাকতে। আর তুমি থেকে গেলে? একবার আমার কথা ভাবলে না? এতবার রিং করছি সেটাও তো ধরো না। তোমার কথা ভেবেছি বলেই তো তাড়াহুড়ো করে চলে এলাম। দেখো না, আসার আগে ফোনে চার্জ দিতেই ভুলে গেছি। এই জন্যই তো বলি বিয়েটা করে ফেলি, তাহলে আর তোমাকে লেখা শোনানোর জন্য এই পার্কে টেনে আনতে হতো না। লেখালেখিটা বাদ দিয়ে একটা ভালো চাকরি নিয়ে নিলেই তো পারো। তুমি বলছো এই কথা? বলেছি তো অনেকবার। এরকম ছন্ন ছাড়া জীবন দিয়ে কি আমাদের চলবে? তুমি একটা সুন্দর ভালো চাকরি করবে, আমি সামলাবো সংসার। ছোট্ট এক টুকরো জমির উপর এক টুকরো ছোট্ট বাড়ি, আমাদের ছোট্ট সংসার। অসম্ভব। আরে লেখালেখির জগতে লেখক একজন সম্রাট, তার ন্যায়দণ্ডের দিকে তাকিয়ে থাকে লক্ষ কোটি অভাবী দুঃখী মানুষ। সমাজের অসঙ্গতি, বৈষম্য, দুঃশাসন এগুলি প্রকাশ করার দায়িত্ব তো লেখকেরই, তার দায়িত্ব অপরিসীম। আর তুমি কিনা তাকে বলছো একটা ফাইল টানার কাজ করতে? তোমার চিন্তা ভাবনার কোনো উন্নতি হলো না। আপাতত সেটার কোনো সম্ভাবনা নেই। দেখো, আমি সাদাসিধে একজন মাটির মানুষ, আমি চাই একজন সংসারী স্বামী। হায় আল্লাহ, সেই সম্ভাবনা আদৌ আছে কিনা আমি জানি না। তাহলে আমি আসি, কখনো শুভবুদ্ধির হৃদয় হলে আমাকে ডেকো। আরে যাচ্ছ কেন? আজকের গল্পটা শুনে যাও, চমৎকার একটা গল্প। সরি। মামা, এই যে চা। দেখ, আপনার শরীর খারাপ, তাড়াতাড়ি চাটা খাইয়া শুয়ে পড়েন। শোবো শোবো, না শুলে অন্তিম যাত্রা হবে কি করে? জি? একটা দারুণ গল্প লিখেছি, শুনবি? নাম দিয়েছি ভিন্ন সমীকরণ। মামা, চাটা ঠান্ডা হয়ে যাইতেছে, চাটা খাই নেন। বুঝেছি, যা আমি হাতের কাজটা শেষ করি। ও মামা, কে? মঞ্জুর সাহেব আসছিল। কখন? বিকালে। কিছু বললো? না, কিছু বলেনি, তবে একটা চিঠি লিখে দিয়ে গেছে। কই সে চিঠি? এতক্ষণ বলিসনি কেন? ওই টেবিলেই তো রাখছিলাম। আচ্ছা, আমি দেখতেছি। খুঁজে দিই। কই গেল? কোথায় রাখছি? টেবিলে তো নাই। এইখানেই তো রাখছিলাম। এই টেবিলের নিচে পড়ে গেছে। এই যে দেখ। মির্জা, তোমার জন্য একটা ভালো লোভনীয় প্রজেক্টের সন্ধান মিলেছে, খবরটা দিতে এসেছিলাম। দেখা করো, মঞ্জুর। ঢাকা শহরে এত তাড়াতাড়ি মানুষ ঘুমায় কি করে? যত সব। আসো বাবা। তোকে একটা কথা বলবো মা।
তুমি কি বলবে সেটা তো আমি জানি। জানিসই যখন তখন কাজটা সেরে ফেললেই হয়, আমি তো আর দেরি করতে পারছি না। আচ্ছা, মির্জা কি কোনো? ওর কোনো দোষ নেই বাবা, শুধু ওর চিন্তা ভাবনার সাথে আমি নিজেকে মেলাতে পারছি না। তাহলে চিন্তাটা বদলে ফেল। মাকে তো সারা জীবন দেখেছি বাবা, ওই মহিলার যন্ত্রণা তো কিছুতেই ভুলতে পারি না। আমার সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও বাবা। তুমি তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি নিয়েই থাকো, আসসালামু আলাইকুম। আরে মির্জা সাহেব, বসেন 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 বসেন। ভিজলেন কি করে? ওই যে প্রকৃতির আশীর্বাদ, প্রকৃতি এক পশলা আশীর্বাদ বর্ষণ করলো আমার উপরে। গাড়ি নিয়ে আসেননি? গাড়ি কেনার তো সামর্থ্য হয়নি, ওই ত্রিচক্র যান, রিক্সাই সম্বল। তা হঠাৎ এদিকে? যাচ্ছিলাম এক বন্ধুর আস্তানায়, হঠাৎ বৃষ্টি থামিয়ে দিল, তাও আবার আপনার অফিসের সামনে। হাতে কি পাণ্ডুলিপি নাকি? অনেকদিন ধরেই তো চাইছিলেন, এই সুযোগে আপনি এটা পেতে পারেন। দেখি। ধরে নিন এটা আপনার সিলেক্টেড। ধন্যবাদ। কি খাবেন, চা না কফি? মানে আমার পেমেন্টটা। ও, আপনি তাহলে ডান হাত আর বাঁ হাত না? বুঝতেই পারছেন যে দিনকাল পড়েছে। আমাদের কাগজটাও তো নতুন, বুঝলেন না? আমিও কিন্তু পুরনো লেখক না। আচ্ছা, সত্যি কি লেখাটা তো ভালো হয়েছে? নিশ্চয়ই। নিজেই বলছেন? নিশ্চয়ই। রোগ আর স্বাস্থ্যের খবর নিজের চেয়ে ভালো আর কে জানে। পরের নজরের যাচাই আমি তো আক্কা করি না। ঠিক আছে, তাহলে টাকাটা কাল ইস্যু করবো, 11টার মধ্যে চলে আসবে। আমার সময় নেই, দিলে এক্ষুনি দেবেন, নইলে লেখাটা ফেরত দিন। এই যে এই হলো আপনাদের নিয়ে খুব মুশকিল। এতটা স্পিড কিন্তু ভালো না, মাঝপথেই শেষ হয়ে যাবেন, আকাশে ওঠা আর হবে না। নিজের শক্তি অপরের চোখে যাচাই করার দুর্বলতা আমার নেই। দিন, স্ক্রিপ্টটা দিন। আরে দাঁড়ান সাহেব, দাঁড়ান, এত অস্থির হলে চলে? দাঁড়ান না, বসুন বসুন। হ্যাঁ চৌধুরী, একটা মাঝারি সাইজের খাম নিয়ে আসো আজ। চিকেন কারি, বিফ দেবো। আচ্ছা তাহলে ভেজিটেবল, হ্যাঁ, আর 2টা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। এটা কেমন হলো? কি কেমন হলো? এই যে আজকে কটা টাকা রোজগার করলে এখনই সব শেষ হয়ে যাবে। তুমি তো বিশ্বাস করবে না, আমার অবস্থানটা কিন্তু আগের মতো নেই। এটুকুই সব না, আরও আছে। এখান থেকে যে একজনের ভর্তির ফি দিতে হবে। সেটা আমি জানি, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তুমি এটাকে দায়িত্ব মনে করো, সামাজিক দায়িত্ব, কিন্তু নিজের স্থিতির কথা তো চিন্তা করতে হবে। এই জন্যই তো বলি বিয়েটা করে ফেলো, তুমি পাশে থাকলে সব কিছু সহজ হয়ে যাবে। দেখি আর একটু চিন্তা করে নিই। আরে দেরি হয়ে যাচ্ছে তো, বুড়ো হয়ে যাবো তো আমি, তখন বলবে বুড়ো পছন্দ না। এসব ফাজলামি করো না তো, বি সিরিয়াস। সিরিয়াস। আচ্ছা তখন থেকে দেখছি কাশছো কেন বলো তো? না, জ্বর জ্বর লাগছিল কালকে থেকেই, আজ আবার বৃষ্টিতে ভিজলাম। তো
তোমার এসব ছেলে মানুষই না আমার একদম ভালো লাগে না। ওষুধ খেয়েছো? খাবো ভেবেছিলাম, ভুলে গেছি। খাওনি এখনো? হ্যাঁ, খেতে হবে। কাল আবার ওই মঞ্জুরের সঙ্গে জরুরি মিটিং আছে। তার সাথে কিসের এত মিটিং? তোমার এই বন্ধুটাকে আমার একদম ভালো লাগে না। কেন? আমার ভালো লাগে না, আসলে এই লোকটাকে আমার ভালো লাগে না। থ্যাংক ইউ। নাও। আচ্ছা, আমি দিয়ে দিই। আমার সত্যি ভালো লাগে না লোকটাকে। আরে খাও তো। মামা, মামা, মামা গো, মামা, মামা, কি হয়েছে? ইয়ার লাগো, আমরা তো জ্বরে গা পুড়ে যেতেছে। হ্যাঁ, এখন কি করি? মামা, আপনার গায়ে তো অনেক জ্বর। মামা, ওষুধ খাবেন মামা? দূর, আমি কোথেকে ওষুধ দেবো? আমি এখন কি করি? আচ্ছা, মামা, মামা, রাখেন। আপনি আসছেন? জ্বর কমেছে? না, এখন অজ্ঞানের মতো। কি বলেন? আচ্ছা, এই যে দেখেন, সারা রাত্রি এমন করছে। ও মা, অনেক জ্বর তো। আপনি তাড়াতাড়ি যান তো, একটু বালতি পানি নিয়ে আসেন আর টাওয়েল নিয়ে আসেন, মাথায় পানি দিতে হবে। জি, আনতাছি। কি করে এত জ্বর উঠলো? দেখি একটু হা করতো। আনছি। অনেক জ্বর তো। ওষুধ খেয়েছিল? না তো, খাইনি? আমি তো খাইতে দেখি নাই। মির্জা, রাতে ওষুধ খেয়েছিলে? রাতে ওষুধ খেয়েছিলে? না। জানতাম এমনই হবে। সকালে খেয়েছে কিছু? নাস্তা বানানোর সময় পাই নাই তো। বাসায় কিছু নাই? না। আচ্ছা, আপনি জলদি যান, দোকানে যেয়ে এক পাতা প্যারাসিটামল নিয়ে আসেন। আর শুনেন, রুটি আর ডিম নিয়ে আসবেন। আচ্ছা, জলদি যান। মাথায় পানি দিবেন না? হ্যাঁ, দেব। এখানে রাখেন পানিটা এখন। আচ্ছা, ওষুধ আনতে দিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়বে। কে? মঞ্জুর। দাও। না, এখন কথা বলতে হবে না। কি হলো মির্জার? ফোন ধরে না কেন?
থ্যাংক ইউ। হ্যালো আরফিন ভাই, আসসালামু আলাইকুম ভাই। না ভাইয়া, এখনও তো ভাইয়া ওর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি ভাইয়া, ফোনে পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, ওর বাসায় যাচ্ছি। জি হতে পারে, জি হতে পারে, কোনো সমস্যা। জি ওকে, আমি যাচ্ছি, ওর বাসার দিকে যাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। কই আমাদের নবাব সাহেব, কবিবর মির্জা গালিব সাহেব? ফোন দিলে ফোন ধরে না। কি অবস্থা? ওষুধ বাদিয়ে বসলে নাকি? হ্যাঁ, রুনাও দেখি চলে এসেছো। কেমন আছো রুনা? হ্যাঁ বাহ, রুনা চলে এসেছো, তার মানে তোমাদের রোগী কবিবর অনেক দ্রুতই সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ মনে হয় 7 দিনের আগে না। ওমা, কি বলো? একটু কথাবার্তা বলা যাবে না? সেটা রোগীর ইচ্ছে। আমি কি অসময়ে এসে ডিস্টার্ব করলাম নাকি? তা একটু ডিস্টার্বড হয়েছি। তাহলে আমি বেটার অন্য একদিন আসি। তারপরে আচ্ছা, কেমন বন্ধু? মিল্টন, মিল্টন, জি মামা। এখানে চা দে। জি। আচ্ছা শোনো, বসকে বলো যে আমার একজন ক্লোজ আত্মীয় অসুস্থ, আমি এখানেই আছি, আজ আমি আর আসতে পারবো না। শেষ অবধি তুমি আমাকে এতটা নীচ ভাবলে? আরে এতে তুমি নিচতার কি দেখলে? এতদিন তুমি নিজের ইচ্ছে মতো লিখতে, তা না লিখে একটা দল বা একজনের মনের মতো করে সাজাবে তোমার সৃষ্টি। হ্যাঁ, তার বিনিময়ে তুমি যশ পাবে, অর্থ পাবে, আর পাবে দরাজ দিল একজন মুরব্বী। আমার দুঃখ কি জানো? তুমি আমাকে শিল্পী হিসেবে দেখলে না, বরং আমার দুর্বিপাকে সুযোগ নিয়ে স্বার্থ আদায় করতে আসলে। থাক মির্জা, এত উত্তেজিত হো না। আমি তোমাকে বলেছিলাম আমার টাকার প্রয়োজন খুব বেশি। আচ্ছা থাক না। না না রুনা, বলতে দাও, বলো মির্জা, বলো, তুমি যা বলতে চাও বলো। বলার আর আছে কি? বুঝতে পারিনি তুমি ঝোপ বুঝে কোপ মারবে। তাহলে তুমি রাজি আছো, রাইট? না। মির্জা, একটু ভালো করে ভেবে দেখো। দেখেছি। না, তুমি কিছুই দেখোনি। তুমি দেখলে দেখতে পেতে তোমার পায়ের কাছে বসে আছে সৌভাগ্য। রুনা, তুমি ওকে একটু বোঝাও যে ও হাতের লক্ষ্মী পায়ে ঠেলছে। এরকম সুযোগ মানুষ পায়? ও কি বোঝাবে? বোঝানোর কিছু নেই। রুনা, ওকে যেতে বলো, আমার শরীর খারাপ লাগছে। মঞ্জু ভাই, আপনি এখন জানতো ও সুস্থ হোক, তারপর একসময় আসবেন। ও শিওর শিওর শিওর। তারপরও তুমি ওকে একটু বোঝাও, মানে একটা খুবই ভালো অফার ছিল। হ্যাঁ, আর ইনফ্যাক্ট হচ্ছে যে সুন্দর সংসার করার একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু। হ্যাঁ, ভালো থেকো বন্ধু। সকম ভাইয়া? না ভাইয়া, এখনো তো ফাইনাল কিছু হয়নি। এসব কাজ তো এত চট করে হয় না ভাইয়া। বন্য ঘোড়া পোষ মানাতে তো একটু সময় লাগেই। হ্যাঁ, না না, লাথি ঘুতো যাই দিক, কিছুটা তো সহ্য করতেই হবে। আমি লেগে থাকবো ভাইয়া, আপনি টেনশন করেন না। জি ভাইয়া, জি, সালাম।
থাক, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন এই ওষুধটা আর পানিটুকু খেয়ে নাও। ধরো। স্টুপিড একটা। কে স্টুপিড? কে আবার? মঞ্জু? আচ্ছা, এইসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে, এখন শুয়ে পড়ো। আমাকে বলে নিজেকে বিক্রি করতে। ঘুমাও তো এখন। আর তুমি? এই যে আমার বিছানা। কাজটা কি ভালো হবে? কেন, ভয় পেলে নাকি? আমাদের যে সমাজ, তাছাড়া তোমার চাকরি। মিথ্যের ছুরি যদি কোনো শয়তানের হাতে পড়ে আর তাতে কাটা পড়ে কোনো বন্ধনের তার, তো পড়ুক না। তুমি রোগী, আমি সেবিকা, এটাই আমাদের সম্বন্ধ। শুয়ে পড়ো। হে মা, অনেক জ্বর তো। মিল্টন, 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 খুব খারাপ লাগছে? হ্যাঁ মিল্টন। জি মামার কি হইছে? মামার কি হইছে? একটু তাড়াতাড়ি যান তো, একটু গামছা বা টাওয়েল টাওয়েল নিয়ে আসেন, আর বালতিও নিয়ে আসেন, মাথায় পানি দিতে হবে। ভালো লাগছে? الصلاة خير من النار. الصلاة خير من النار. الله أكبر الله أكبر لا إله إلا الله. এই সহজ কাজটা তুমি করতে পারছো না মঞ্জুর? কাজটা করতে পারলে পার্টিতে আমার অবস্থানটা কতটা শক্ত হতো তুমি একবার চিন্তা করে দেখো। হয়ে যাবে ভাই, আপনি কোনো টেনশন করেন না। মির্জা মুখে যতই নানা করুক, ওর দুর্বল অবস্থানটা তো আমি জানি। কি সেটা? ওর ভালোবাসার মানুষ, ও চায় মির্জা যাতে অর্থনৈতিকভাবে একটু শক্ত অবস্থানে থাকে, মানে ফিক্স কোনো একটা ইনকাম
আসে এরকম কোনো কিছু। বাড়ি ঘর জমি জমা এসব নিয়ে সুখে সংসারে জীবন কাটাতে চাই। আরে আমরা তো সেটাই দিতে চাচ্ছি তাকে, তাহলে সমস্যাটা কোথায়? ইগো, লেখকের ইগো, নিজেকে ক্রিয়েটর মনে করে, সৃষ্টি সুখের উল্লাসে লিখতে চায়, কারো ফরমায়েশে না। আমি ওর সাথে দেখা করতে চাই। এইরকম একটা কলমবাজ আমাদের এই সময় খুব দরকার। এখনই না ভাই, আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি, হ্যাঁ, তারপর না হয়। ওকে, দেখো না, চলো। গুড মর্নিং। গুড মর্নিং। তুই এসেছিস? আমি তো ভাবনায় পড়ে গিয়েছিলাম। একটা ইমার্জেন্সি ডিউটি ছিল, বলতে ভুলে গেছিলাম। ও শোন, আগামী 20 তারিখে শফিক আসছে। কে সে? শফিক, তোর মকবুল চাচার ছেলে। তো আমি কি করব? বলছিলাম যে তোর ভাবনা চিন্তার মধ্যে কি পরিবর্তন আনা সম্ভব নয়? একটা বাউন্ডারিলের ছেলের পেছনে আর কতদিন ঘুরবি? আই লাভ হিম বাবা, আর ওর সম্পর্কে এরকম কথা না বললে আমি খুশি হই। কথাটা বলে আমি অপরাধ করে ফেললাম। তুমি ভুলে গেছো, শুধু তোমার কর্মব্যস্ততার কারণে, অবহেলায় অযত্নে একটা জীবন নীরবে নিঃশব্দে ঝরে গেছে, আর সেটা আমার মা। রুনা, আমি জানি আপনি কি বলবেন। না, জানো না। একটা রাজনৈতিক দল মির্জাকে কিনে নিতে চায়, আর আপনি এসেছেন সেই দলের দালালি করতে। এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? সরি, আপনি হচ্ছেন তাদের এজেন্ট। মির্জার এত ঘনিষ্ঠ বন্ধু হয়ে তার প্রতিভাকে ধ্বংস করতে আপনার খারাপ লাগছে না? তোমার জীবনের স্বপ্নটাও তো পূরণ হতো এতে। বিবেক বিক্রি করে? সরি, আমি মির্জাকে কিছু বলতে পারবো না। ওর নিজস্ব বুদ্ধিমত্তা দিয়েও যে ডিসিশন নিবে, আমাদের উচিত সেটা মেনে নেওয়া। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। মির্জা, কেমন আছো? এই কদিন তো রুনাই তোমার খোঁজ খবর করলো, টেক কেয়ার করলো, তাই না? আমরা খোঁজ খবর করলাম না করলাম তা তো খুব একটা জরুরি না এখন। যাই হোক, ওই বিষয়টা নিয়ে কি ভাবলে শেষ পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালবেলা একটু আসছি। হ্যাঁ, রাখি রাখি। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না এ ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? কেন, তুমিও কি আমাকে দালাল বলবে নাকি? না, আমি তো তা বলিনি। তুমি বলনি, রুনা বলেছে। যাই হোক, তুমি আমার ঘনিষ্ঠতম বন্ধু, তাই এই কাজটা তোমার ভীষণ কাজের হবে। প্রয়োজন নেই। তুমি বোধহয় আমার অবস্থানটা ঠিক বুঝতে পারছো না। উদীয়মান লেখকদের মধ্যে কিন্তু আমি এখন প্রতিষ্ঠিত। সবাই আমার লেখা চায়। প্রথম সারির সব পত্রিকাগুলো আমার লেখার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করে।
তারপরেও আমাকে খাঁচায় বেঁধে ফেলার জন্য তোমার ওই পয়সাওয়ালা বড় ভাইয়ের এত আগ্রহ কেন বুঝতে পারছি না। কারণ খুবই সিম্পল, অন্যান্য দলে তালেবর সব সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, তাদের দলে সেরকম কেউ নেই। তো তারা চান জনপ্রিয় কেউ তাদের হয়ে লিখুক, যার লেখা সবাই পড়বে এবং মানবে। যে দলের কোনো কিছুই আমি বিশ্বাস করি না তাদের হয়ে আমি কেন লিখব? তোমার স্বাচ্ছন্দ্যের জন্য, তোমার সুখ সমৃদ্ধময় ভবিষ্যতের জন্য, যা রুনা তোমার কাছে আশা করে। আমাকে নিয়ে তুমি অনেক বেশি ভাবো বন্ধু। রাজি তো তাহলে? দুঃখিত। বলো মির্জা, কেমন আছো রুনা? তুমি কেমন আছো সেটা আগে বলো। ভালো থাকি কেমন করে বলো তো? যে প্রতিজ্ঞায় তুমি আমাকে বেঁধেছ, না পারছি তা পূরণ করতে, না পারছি তা ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসতে। সরি মির্জা, দোষ আমারই। ছোটবেলা থেকে দেখে এসেছি মুক্ত বিহঙ্গের মতো বাবাকে উড়ে বেড়াতে। কষ্ট পেয়েছে আমার মা সারাটা জীবন, সেটা দেখে দেখি বড় হয়েছি। সেসব স্মৃতি আমার মনে এখনো গেঁথে আছে। ভীত আমি তোমার মতো একজন প্রতিভাবান মানুষকে এরকম অনিশ্চয়তা সাগরে ভেসে যেতে দেখে। সেই জীবনে আমি আমার নিজেকে জড়াতে ভয় পাচ্ছি। মারো না। রুনা, রুনা, হ্যালো। আমি বুঝতে পারছি তুমি একটা বিশাল দ্বন্দ্বে ভুগছো। আমি তো খবর নিয়েছি, একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ তাকে অনেকগুলো টাকা দিয়ে তাদের পত্রিকা বসাতে চাইছে। খারাপ কি? না, তুমি মানসিক কষ্টে আছো তাই ভাবলাম একটু খবর করি। আমার তো মনে হয় যে আমরা প্রপোজালটা নিতে পারি। বাবা তুমি? হ্যাঁ, তোমার কষ্ট দেখে ভাবলাম যে একটু খবর করি। আমার তো মনে হয় যে প্রপোজালটা ভালোই। ইউ গো অ্যান্ড প্রেস হিম, ইউ জাস্ট ডিমান্ড ইট। এভাবে তো তোমার জীবন তুমি নষ্ট করতে পারো না। দিস ইজ নট ফেয়ার। তুমি যদি না পারো তো আমাকে বলো, আমি যাই, আমি গিয়ে কথা বলি। রাবিশ। আয় মা, খেতে আয়। আমার খিদে নেই। মির্জা, রুনা, বসো বসো। কেমন আছো? তার আগে বলো তুমি কেমন আছো?
একটা কথা বলবো? মঞ্জুরের প্রস্তাবটা মেনে নেওয়া যায় না? মানে? একটু সিরিয়াসলি ভাববে? তুমি কি আমাকে জীবনের প্রয়োজনে অসৎ, লোভী আর আদর্শহীন হতে বলছো? একটু বোঝার চেষ্টা করো। মঞ্জুরের প্রস্তাবটা মেনে নিলে তোমাকে আর ভবঘুরের মধ্যে এখানে সেখানে ঘুরে বেড়াতে হবে না। আমাদের একটা সুন্দর সংসার হবে। রুনা, তোমাকে আমি কখনো স্বার্থপরভাবে দেখতে চাইনি। সচ্ছলতার চাইতে আদর্শ আমার কাছে অনেক বড়। তুমি আমাকে চাও না? চাই রুনা, খুব বেশি চাই, কিন্তু আদর্শের বিনিময় নয়। আমি কি করব বলো? বাবা আমাকে প্রেশার দিচ্ছে, বলো আমি কি করব? আমি জানি না রুনা, জানি না। ডিসিশন ইজ ইয়োর্স। মঞ্জুর, আরে এটা তো কি জমিদার বাড়ি? হ্যাঁ, সাভারের এক খুবই বনেদি ব্যবসায়ী, ব্রিটিশ আমলের, ওনার কুটি বাড়ি ছিল। তো ইনফ্যাক্ট অনেক অল্প টাকা এখন ভাড়ায় থাকে আমার বন্ধু। আমি তো ভাবলাম কি নাকি। চলো দেখি। এই মির্জা, দেখো তোমার বাড়িতে কে আসছে, কাকে নিয়ে এসেছি দেখো। এই মির্জা, দেখো কাকে সাথে করে নিয়ে এসেছি। আমার ভাইয়া, যার কথা তোমাকে বলেছি, উনি নিজেই চলে এসেছেন। মির্জা ভাইয়া, ফিল কমফোর্টেবল ভাইয়া? তোমরা কথা বলো, হ্যাঁ আমি বাইরে আছি। আমি আশা থেকে আপনি মাইন্ড করলেন? না না, মাইন্ড করবো কেন? আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রয়োজনটা জানতে পারি কি? হ্যাঁ, প্রয়োজন তো একটা আছে। আমার ধারণা আপনি সেটা জানেন, কিন্তু মঞ্জুর বোধহয় আপনার কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি। এই মিল্টন, ওই যে বড় দোকান থেকে একটু ভালো দেখে কিছু নাস্তা নিয়ে আসো। মেহমানকে চা নাস্তা দিতে হবে, পারবে না? হবে, এটা তো হবে না। আরও নিয়ে যাও, তো দাও, তাড়াতাড়ি যাও। মিস্টার মির্জা, আপনি ভেবে দেখেন, আপনি তো জানেন নিশ্চয়ই যে মানে এরকম একটা অঙ্কের অর্থ দিয়ে আমরা যে কোনো শক্তিমান সাহিত্যকে কিনে ফেলতে পারি। আপনার বন্ধু মঞ্জুর বড় মুখ করে আপনার ব্যাপারে আমাদের কাছে সুপারিশ করেছিল। সেখানেই সে ভুলটা করেছে। নিজের সঙ্গে কারো তুলনা আমি একদম পছন্দ করি না। তাই নাকি? জি, আর যে কোনো রকম স্তুতিও আমার খুব অপছন্দের। আমি স্বীকার করছি যে বাংলাদেশে অনেক সাহিত্যিক আছেন, কিন্তু এই মির্জা হোসেনের মতো একজনকেও আপনারা পাবেন না। নিজের সম্পর্কে বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একদম না, একমাত্র লেখকের নির্লজ্জ মুখেই এরকম কথা মানায়। নিজের সম্পর্কে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এ ধরনের ভাবনা আজকালকার যুগে আর খাটে না। তবুও বলবো, আরেকবার ভেবে দেখেন। যশ, প্রতিপত্তি, অর্থ সবকিছু। রাজি হয়ে যাও বন্ধু, প্লিজ। তোমাদের কোনো রকম প্রলোভনই আমাকে টলাতে পারবে না বন্ধু। সত্য এবং সুন্দর প্রকাশের যে দায়িত্ব লেখকের, তা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না। এই ব্রত আজ আরও একবার আমি গ্রহণ করলাম। হ্যাঁ, আমি জানি বাস্তবতার পথ কঠিন, সংগ্রামের, কাঁটা ভরা সে পথ, কিন্তু সেটাই লেখকের একমাত্র পথ। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই, কোনো সংশয়ও নেই।
বটে, আমরা তো দেখেছি অস্কার ওয়াইল্ড, মাইকেল, এরা সব দেহের বিলাসে মরে গেল, আর এ লোক তো মনের বিলাসে মারা যাবে। চলো হে মঞ্জু। মামা নাস্তা কি করুন? নাস্তা? টাকা দিল কে? মঞ্জুর মামা। লোভী সব, বদমাস, কটা টাকার লোভ সামলাতে পারো না। বেরো এখান থেকে, বেরো। মির্জা, রুনা, তুমি? বাইরে এত সুন্দর জ্যোৎস্না, আর তুমি ঘরে বসে আছো কেন? মঞ্জুরের ভাইয়াকে তুমি পাঠিয়েছিলে? না, তাহলে? ভাবলাম লেখকের কলমের মুখে যদি থাকে পরাধীনতার দীনতা, তাহলে এই সুন্দর পৃথিবীর শিল্পের গতি কি করে হবে? এটা কি তোমার মনের কথা? হ্যাঁ, এটাই আমার মনের কথা। এটাই তো আমার ভাবনা। এই ভাবনার ভাগ দেবে আমাকে? তুমি তো কোনোদিনও ভাগ চাওনি। আজ চাইছি। আজ তোমার সংকল্পের দৃঢ়তায় আমার মত বদলেছে। দেবে আমায় ভাগ? নেবে আমার সাথে করে? এসো। মধুর মধুর ধুনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী, কিরণ কিরণ ছবি খানি, পরাণের কোথাও সে বিরাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধুনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর